26 নম্বর কোশ্চিনে বলা আছে কেপি কে কিউ বল ধ্রুবক বিশিষ্ট দুটি স্প্রিং পি কিউ এর যথাক্রমে একই মানের বল দেওয়া হলো কিউতে সঞ্চিত শক্তির পরিমাণ ই হলে পিতে সঞ্চিত শক্তির পরিমাণ কত হবে। তো আমরা এখানে দুটো স্প্রিং এর ছবিটা অঙ্কন করছি। তো এখানে বলছে দুটো স্প্রিং আছে পি আর কিউ। কোশ্চেন নাম্বার 26। এটা হচ্ছে পি স্প্রিং, এটা হচ্ছে কিউ স্প্রিং। তো এখানে কোশ্চেনের মধ্যে বলা আছে যে পি স্প্রিংয়ের স্প্রিং বল ধ্রুবক কেপি আর কিউ স্প্রিংয়ের স্প্রিং বল ধ্রুবক কে কিউ। আর একটা সম্পর্ক বলা আছে যে কে কিউটা কেপির অর্ধেক দেওয়া আছে। এর মানে এটা হচ্ছে নরম স্প্রিং, বলতে এটা নরম যেহেতু কে এর মানটা কম। এটা হচ্ছে শক্ত স্প্রিং। এরপর বলছে যে স্প্রিং দুটোতে একই মানের বল দেওয়া হলো, তাহলে কিউতে সঞ্চিত শক্তির পরিমাণ ই। তো বলছে এর মধ্যে, অর্থাৎ কিউতে যে এনার্জি সঞ্চিত সেটা ই, তাহলে বলছে পিতে সঞ্চিত শক্তি কত, এটা চেয়েছে। তো এটার জন্য আমরা স্প্রিংয়ে সঞ্চিত শক্তির ফর্মুলা হাফ কে এক্স স্কোয়ার অ্যাপ্লাই করব। তো আমরা জানি যে স্প্রিংয়ে সঞ্চিত শক্তি, স্প্রিংয়ে সঞ্চিত স্থিতিশক্তি হাফ কে এক্স স্কোয়ার, এটাকে ইউ সমান লিখলাম। এবার যেহেতু কোশ্চিনে বলা আছে যে একই মানের বল অ্যাপ্লাই করা হচ্ছে, তার মানে এখানে বল আনতে হবে, কিন্তু কতটা দৈর্ঘ্য প্রসারণ ঘটানো হচ্ছে স্প্রিংয়ে সেটা সম্পর্কে বলা নেই। ফলে এখানে এক্সটাকে এখান থেকে সরিয়ে দিয়ে বলকে আনতে হবে। তো আমরা জানি স্প্রিং বল এফ সমান কে এক্স, তাহলে এখান থেকে এক্সের মানটা বের করে এই সমীকরণে বসিয়ে দেবো। তাহলে ইউ সমান কী পাবো, হাফ কে এক্সের জায়গাতে হবে এফ স্কোয়ার বাই কে স্কোয়ার। এটাকে সমাধান করলে পাবো এফ স্কোয়ার বাই 2k ইউ। তো স্প্রিংয়ে সঞ্চিত স্থিতিশক্তি হচ্ছে এটা। এই সূত্রটা আমরা দুটো স্প্রিংয়ের ক্ষেত্রে অ্যাপ্লাই করব, একবার পি এর ক্ষেত্রে একবার কিউ এর ক্ষেত্রে। তো আমরা বলতে পারি পি স্প্রিং এর ক্ষেত্রে সঞ্চিত শক্তি, এটাকে ইপি বলছি, এটা হবে বল যেহেতু একই মানে এফ টেপি থাকবে, আর এটা যাবে কেপি। একই রকমভাবে কিউ স্প্রিংয়ে সঞ্চিত শক্তি ই কিউ, এটা বল যেহেতু একই মানে এটা একই থাকবে 2k কিউ। এবার আমরা এই দুটোকে বাই করতে পারি, 1 আর 2কে 1/2 করে পাই। তাহলে 1কে 2 দিয়ে যদি ভাগ দিই তাহলে কি কি পাওয়া যাবে, এককে 2 দিয়ে ভাগ করে পাই ইপি বাই ই কিউ, এফ স্কোয়ার বাই 2kp এফ স্কোয়ার বাই 2k কিউ। এবার দুটোকে যদি
এই দুটোকে যদি ডিভাইড করি তাহলে এখান থেকে 2 2 ক্যান্সেল, এফ এফ ক্যান্সেল। আর একটা জিনিস বলা আছে কোশ্চেনে, ই কিউটা ই বলেছে, কোশ্চেনে বলা আছে ইপি চেয়েছে, কে কিউ বাই কেপি। আবার আমরা একটু আগে দেখলাম যে কে কিউকে আবার কেপি বাই 2 লেখা যায়, এটা। অতএব ইপি বাই ই সমান কেপি বাই 2 বাই কেপি, কেপি এটা এটা ক্যান্সেল। অতএব ইপি সমান হচ্ছে ই বাই 2, যেটা অপশন ডি এর সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, এটা। তো 26 নম্বরটা হয়ে গেল। এবার 27 নম্বর কোশ্চেনে কি বলছে? 27 নম্বর কোশ্চেনে বলছে যে আর ব্যাসার্ধের একটি স্টিল রিং, 27 নম্বরটা, আর ব্যাসার্ধের একটা স্টিল রিংকে ড্যাশ ব্যাসার্ধের একটি কাঠের চাকতি, মানে এখানে বলছে কাঠের চাকতিটার পরিধি বেশি, বরাবর আটকে দিতে রিংটির উপর কি পরিমাণ প্রসারক বল প্রয়োগ করতে হবে? স্টিল রিংটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, ইয়াং গুণাঙ্ক ই। তো এখানে আমরা একটু ডায়াগ্রাম ড্র করব। তো এখানে 27 নম্বর কোশ্চিনে যেটা বলছে যে একটা রিং আছে স্মল আর ব্যাসার্ধের আর ক্যাপিটাল আর ব্যাসার্ধের একটা চাকতি বা ডিস্ক। এ বলছে রিংটা ব্যাসার্ধ ছোট আমরা দেখতেই পাচ্ছি, বলছে এই রিংটাকে এই কাঠের চাকতিটার গায়ে জড়াতে। তো এর গায়ে জড়াতে গেলে এটাকে বড় করতে হবে, এটার দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে, বা এটার বলতে পারি যে পরিধিটাকে বৃদ্ধি করতে হবে, করে এটাকে বড় করে এর উপর গায়ে জড়িয়ে দিতে হবে। তো বলছে যে কতটা বল প্রয়োগ করতে হবে, কি পরিমাণ প্রসারক বল প্রয়োগ করতে হবে। তো যদি এরূপ গায়ে জড়াতে হয় তাহলে আর মাইনাস স্মল আর পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে, আর বৃদ্ধি করতে হবে। আর বল চেয়েছে, আর ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে ক্যাপিটাল ই। তো আমরা লিখতে পারি ইয়ং গুণাঙ্ক ওখানে ওয়াই এর বদলে ই রয়েছে, তো ফলে আমরা তো ইয়ং গুণাঙ্ককে সাধারণত ওয়াই দিয়ে লেখা হয়, কিন্তু আমাদের কোশ্চিনে ই বলা আছে, ই দিয়ে লিখলাম। এর সমান হবে অনুদৈর্ঘ্য পীড়ন বাই বিকৃতি। তো ই সমান লিখতে পারি পীড়ন। তো পীড়নের ফর্মুলা হচ্ছে বল বাই হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এখানে প্রস্থচ্ছেদ বলতে এই যে রিংটা রয়েছে তার যে প্রস্থচ্ছেদ সেটা কথা বলছে, অর্থাৎ এইটুকুটা প্রস্থচ্ছেদ। আর হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, তো স্মল আর থেকে ক্যাপিটাল আর করতে হবে, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কত? ক্যাপিটাল আর মাইনাস স্মল আর, এতটা দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে বাই প্রাথমিক দৈর্ঘ্য, বাই হচ্ছে রিংয়ের প্রাথমিক দৈর্ঘ্য, কারণ আমরা দৈর্ঘ্য বাড়াচ্ছি এটার। এবার এটাকে বোথ সাইড ক্যালকুলেশন করে কোনাকুনি গুণ করে এফ এর মানটা বের করে নিতে হবে। তাহলে এফ সমান কী হবে? এ ই আর মাইনাস আর বাই আর, যেটা অপশন বি এর সঙ্গে মিলে যাচ্ছে। কারণ অপশন বি যদি আমরা দেখি কোশ্চিন নাম্বার 27-এর, তো মিলে যাচ্ছে। এটা হয়ে গেল। কোশ্চিন নাম্বার 28 এখানে কি বলছে? কোশ্চিন নাম্বার 28-এ বলছে যে একটি রবার ব্যান্ডকে স্বাভাবিক অবস্থা থেকে টান অবস্থায় নিয়ে গেলে তার কি বাড়বে? তো আমরা দেখেছি যে কোনো জিনিসের দৈর্ঘ্য বাড়ালে সাধারণত স্থিতিশক্তি বাড়ে। তো এখানে কোনো ক্যালকুলেশন করার দরকারই নেই, কারণ দৈর্ঘ্য বাড়লে, আয়তন বাড়লে বা আকৃতির কিন্তু পরিবর্তন হলে সেই বস্তুর মধ্যে
স্থিতিশক্তি কিন্তু সঞ্চিত হয়, মানে স্থিতিশক্তিটা বেড়ে যায়, এটা বলতে পারি। ফলে এটা হয়ে গেল। এরপর আছে 29। কোশ্চেন নাম্বার 29-এ কী বলছে? তো 29-এ বলছে একই উপাদানের তৈরি দুটি তারের দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 2:1 এবং ব্যাসের অনুপাত দেওয়া আছে। তার দুটি থেকে একই ভার ঝুলানো হলো, মানে একই বল দেওয়া হলো। তার দুটি দৈর্ঘ্য প্রসারণ হলো L1 L2, যাদের যোগফলটা 1, তবে L1 L2-র মান কি হতে পারে সেটা আমাদের বলতে বলছে। তো আমাদেরকে দেখতে হবে তারের দৈর্ঘ্য প্রসারণটা দেওয়া আছে, একই উপাদান, তার মানে ইয়ং গুণাঙ্কের সূত্রটা লিখে নিতে হবে, তারপরে বলতে পারবো কী হবে। তো 28 নম্বর কোশ্চেনে বলা আছে দুটো তার আছে, একটা তার লম্বা এবং পাতলা, আর একটা তার হচ্ছে মোটা এবং ছোট, এরকম। তো এই তারটার আর এই তারটার দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 2:1। তো এখানে লিখে নিতে পারি দৈর্ঘ্য, এখানে না লিখে এখানে লিখে নিচ্ছি দৈর্ঘ্য। তো এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 1, মানে 2:1। আর ব্যাস বা ব্যাসার্ধ হচ্ছে এটা 1:2, এরকম। আর বল, এটাতে একই বল দিচ্ছি F, এটা তো F। আর উপাদান একই, তার মানে ইয়ং গুণাঙ্ক সেম। তো এখানে হচ্ছে দৈর্ঘ্য মানে এটা, তাহলে বড়টা দৈর্ঘ্য 2, মানে 2 ঘর বেশি বা 2 একক বেশি, আর এটা ছোটো এইভাবে লিখেছি, অনুপাতটাকে আমরা এভাবে লিখলাম উপনিচে করে। এবার আমরা সূত্র লিখব ইয়ং গুণাঙ্কের। তো আমরা বড় তারটার জন্য লিখছি, বড় তারের জন্য ইয়ং গুণাঙ্ক সূত্র, বড় তারের জন্য y ইকুয়াল টু, যেহেতু দুটোর y একই তো শুধু y লিখলাম। সূত্র হচ্ছে পূরণ বা বিকৃতি। তো এটাকে আমরা F বাই এরিয়া বাই দৈর্ঘ্য বৃদ্ধি বা প্রাথমিক দৈর্ঘ্য, এটাকে আমরা এভাবে লিখতে পারি FL/A। এবার এখানে মানগুলো বসিয়ে দেবো একে একে। এটা হচ্ছে সূত্র ইয়ং গুণাঙ্ক বের করে। তো এখান থেকে আমরা y, Fটা একই থাকবে, একই মানে বল দিচ্ছি, আর হচ্ছে দৈর্ঘ্য, তো এটা 2 একক, তাহলে এটাকে লিখতে পারি 2x করে দিলাম এটাকে, কারণ 2 ঘর বেশি আছে, বাই এরিয়া। এরিয়া হচ্ছে কি, এটা 1, ব্যাসার্ধ এটা দ্বিগুণ, তাই এটাকে লিখতে পারি আমরা πr²। এটাকে বেটার হচ্ছে লিখে দিচ্ছি 2x, এটা r, এটা 2r, ওকে। আর দৈর্ঘ্য বৃদ্ধি L1, এটা 1 নম্বর। এরপরে অনুরূপভাবে ছোট তারের জন্য লিখতে পারি। তো ছোট তারের জন্য, ছোট তারের জন্য বা তারের ক্ষেত্রে ইয়ং গুণাঙ্ক y। এবার এই সূত্রটা লিখবো, Fটা Fই থাকবে, আর প্রাথমিক দৈর্ঘ্যটা x, আর L জায়গাতে x, এরিয়া ব্যাসার্ধটা π2r² ইন্টু L2, 2 নম্বর, কারণ কোশ্চেনে বলা আছে দৈর্ঘ্য বৃদ্ধি L2 ধরতে বলছি। এই দুটোকে ইকুয়াল করতে পারি, অতএব লিখতে পারবো F2x বাই πr² L1। এটাকে 1 ও 2কে তুলনা করে পাই, 1 ও 2কে তুলনা
করে পাই। আর এটা এফ এক্স, এটা 4πr² হয়ে বাইরে বেরিয়ে যাবে, L2 ক্যান্সেল আউট হবে। এটা এক্স এক্স πr² দিয়ে যেটা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে x/L1 1/L2, x না 2/L1 = 1/4L2। তাহলে যদি কোনোখানি গুণ করি তাহলে L1 সমান পাবো 8L2। এটা সম্পর্ক। তাহলে তার দুটি যে দৈর্ঘ্য বৃদ্ধি হবে তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে L1 = 8L2। আর আরেকটা সম্পর্ক কোশ্চেনে দেওয়া আছে, সেটা হচ্ছে L1 + L2 সমান হতে হবে আবার 1। তাহলে এই দুটো সম্পর্ককে স্যাটিসফাই করবে এরকম অপশানটা দেখতে হবে। তো আমরা যদি দেখি অপশানগুলো, দেখতে পাচ্ছি একমাত্র বি যেটা অপশান আছে, এই অপশানটাই কিন্তু এই দুটো ইকুয়েশনকে স্যাটিসফাই করছে। তার কারণ হলো যে বি অপশানে এটার 8 গুণ এটা দেখতে পাচ্ছি, এটা 8 গুণ করে এটা পাচ্ছি, আবার যোগ করে 1 পাচ্ছি। এই কারণে বি হবে সঠিক অপশান। কারণ এখানে বলাই আছে যে L2কে 8 দিয়ে গুণ করে L1 পাওয়া যেতে হবে। তো দেখতে পাচ্ছি আমরা এখানে এইটা L2, এটা L1, একে 8 দিয়ে গুণ কেটে পাবো, আবার যোগ করে 1 পাবো। ফলে এই দুটো ইকুয়েশনকে অপশান বি স্যাটিসফাই করছে, এই জন্য অপশান বি হচ্ছে অ্যান্সার। এরপর রয়েছে অপশান 30 বা কোশ্চেন নম্বর 13। তো কি বলছে, M2 ভরে একটা বস্তুর খণ্ডকে M1 ভরের একটি সুষম ধাতব দণ্ডের নিচে যুক্ত করে দণ্ডটি ঘরের সাথে জোড়ানো হলো। দণ্ডটি এই হলে দণ্ডটির মধ্যে পীড়ন কত? তো এখানে একটা হিন্ট দেওয়া আছে। তো যাই হোক, আমরা এটাকে ডায়াগ্রামের মাধ্যমে দেখাবো কিভাবে এটা হলো। তো কোশ্চেন নাম্বার 30-এ যেটা বলা আছে সেটা হচ্ছে যে একটা ধাতব দণ্ড আছে যার ভর রয়েছে, যার নিজস্ব ভর আছে এরকম টাইপের। এই নিজস্ব ভর হচ্ছে M1, আর তার সঙ্গে আমি একটি পাথর খণ্ডকে ঝুলে দিলাম, ওর ভর হচ্ছে M2। তো বলছে এই যে দণ্ডটা, তার মধ্যবিন্দু এই জায়গাটাতে বলছে পীড়ন কত। তো আমাদের যেটা প্রথমে জানতে হবে, পীড়ন বের করার ফর্মুলা কি, বা বলতে পারি পীড়ন বলতে কি বুঝি আমরা। তো পীড়নের সংজ্ঞা হচ্ছে বল বাই ক্ষেত্রফল। তো আমাদেরকে কোন জায়গাতে বের করতে বলছে পীড়নটা? মধ্যবিন্দুতে। তাহলে মধ্যবিন্দুতে বল বের করতে হবে বাই ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে। তো এখানে ক্ষেত্রফলটা এ বলা আছে, লিখে দিলাম। এখন দেখতে মধ্যবিন্দুতে কত বল কাজ করছে, তাহলে এই বিন্দুটার উপরে এই নিচে যতটা ভর ঝুলছে তার যে ওজন, সেই পরিমাণ বল কাজ করবে, কারণ ওজন আর বল একই জিনিস। তো পুরোটার এই দণ্ডটার এইটুকুটার পুরোটার ভর যদি M1 হয়, তাহলে অর্ধেকটা আমরা পাচ্ছি, কারণ এই বিন্দু নিচে দণ্ডটির অর্ধেক দৈর্ঘ্যটা রয়েছে। তার মানে অর্ধেক ভর, অর্থাৎ দণ্ডটির অর্ধেক ভর এই পি বিন্দুতে অর্থাৎ মধ্যবিন্দুতে কাজ করবে। আর M2 সম্পূর্ণটাই কিন্তু যেহেতু এই মধ্যবিন্দু ও এর নিচে রয়েছে, ফলে এটা পুরোটাই লিখে দিতে হবে। তো ফলে এখান থেকে যেটা বোঝা গেল, যে বিন্দুতে পীড়ন বের করতে বলছে তার নিচে যতটা ভর থাকবে টোটাল, সেটা পুরো লিখে দিতে হবে। কারণ নিচে যতটা ভর কাজ করবে অতটাই এই বিন্দুর উপর সেটা পীড়ন হিসেবে কাজ করবে। তো যাই হোক, এটাকে এবার সমাধান করলে যা বেরোবে সেটাই অ্যান্সার। তো এটা সি অপশনের সঙ্গে ম্যাচ করছে। তো এটা হয়ে গেল। এরপরে কোশ্চেন নম্বর 31-এ কী বলছে একটি আদর্শ দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্কের মান কত।
আদর্শ দৃঢ় বস্তুর ইয়াং গুণাঙ্কের মান কত? তো আমরা ইয়াং গুণাঙ্কের সূত্রটা লিখব, দিয়ে আদর্শ দৃঢ় বস্তু মানে কি? আদর্শ দৃঢ় বস্তু মানে হচ্ছে যার দৈর্ঘ্য বৃদ্ধি হবে না, অর্থাৎ বস্তুটা সম্পূর্ণ রিজিড। তো কোশ্চেন নাম্বার 31। তো 31 নম্বর কোশ্চেনে আমরা ইয়াং গুণাঙ্কের সূত্রটা লিখব। তো ইয়াং গুণাঙ্ক ওয়াই মানে হচ্ছে পীড়ন বাই বিকৃতি। তো আমরা এটাকে লিখতে পারি বল বাই ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য। আবার ওয়াই সমান লিখতে পারি এফ এল এ স্মল এল, যেখানে স্মল এলটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। তো এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি আর এটা হচ্ছে ইয়াং গুণাঙ্ক। তো যদি আমরা লিখি যে যেহেতু আমরা নিচ্ছি আদর্শ দৃঢ় বস্তু, তো মনে রাখতে হবে আদর্শ দৃঢ় বস্তুর ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি হয় না, তার মানে এলটা 0। তো এটাকে যদি 0 বসিয়ে দিই তাহলে ওয়াইটা কি আসবে? ইনফিনিটি। এফ এল এ ইন্টু 0, ওয়াই সমান ইনফিনিটি। ফলে আমরা বলতে পারি আদর্শ দৃঢ় বস্তুর ইয়াং গুণাঙ্ক অসীম হয়। এর পরের কোশ্চেনটা কি আছে? তো 31 নম্বর কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি যে অপশন সি অ্যান্সার অসীম, এবং সেটা কীভাবে সেটা দেখালাম। এরপরে 32 নম্বর কী বলছে? 32 নম্বর কোশ্চেনে বলছে একটি লোহার সুষম দণ্ডের দৈর্ঘ্য এল এবং প্রস্থচ্ছেদ এ ইয়াং গুণাঙ্ক ওয়াই। দণ্ডটি উভয় প্রান্তে যদি বল দেওয়া হয় দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ হয় এল, নিচে কোনটি? তো এটা তো আমরা একটু আগে দেখলাম যে দৈর্ঘ্য প্রসারণটা হবে ইয়াং গুণাঙ্কের প্রসারণ ব্যস্তানুপাতিক। তাহলে ওয়াই সমানুপাতিক যেটা আছে ব্যস্তানুপাতিক কোথায়? ও সরি, কার সঙ্গে কার সম্পর্ক বলেছে? ক্ষেত্রফলের। তো এটা ব্যস্তানুপাতিকই হবে, কারণ আমরা যেটা বের করলাম এখান থেকে আমরা বের করে দেখতে পারি স্মল এর মানটা। স্মল এর মান এখান থেকে যদি বের করি তাহলে দেখবো এর সঙ্গে ব্যস্তানুপাতিক হচ্ছে। ঠিক আছে, আমরা এটাকে আমরা আলাদা করে সমাধান করি। 32 নম্বর কোশ্চিন অনুযায়ী ইয়াং গুণাঙ্ক ওয়াই সমান হবে পীড়ন বাই বিকৃতি। তো আমরা এখানে পীড়নকে বল বাই ক্ষেত্রফল লিখতে পারি, আর বিকৃতি মানে দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য। এটাকে রিঅ্যারেঞ্জ করে যদি লিখি এফ এল বাই এ স্মল এল লিখতে পারি। এবার স্মল এল সমান কি লিখতে পারি? এফ এল বাই ওয়াই এ। তাহলে এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি যে ক্ষেত্রফলের সঙ্গে, অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে ব্যস্তানুপাতিক। এটা দৈর্ঘ্য বৃদ্ধি আর এটা হচ্ছে একে বলা হয় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে অপশানগুলো যদি মিলাই তো সেটা বি অপশানের সঙ্গে ম্যাচ করছে, বাকিগুলো কিন্তু ম্যাচ হবে না। ফলে অ্যান্সার হচ্ছে বি। এবার কোশ্চেন নাম্বার হচ্ছে 33তে কী বলা আছে? কোশ্চেন নাম্বার 33 যেটা, 2 কেজি ভর ঝোলানোর ফলে কোনো তারের দৈর্ঘ্য প্রসারণ যদি 1% হয় তারটির অনুদৈর্ঘ্য বিকৃতি কত? সেটা বের করতে বলছে। তো এখানে কোশ্চেন নাম্বার 33তে বলছে যে দৈর্ঘ্যের শতকরা প্রসারণ যদি 1% হয় তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি কত? তো দৈর্ঘ্যের শতকরা প্রসারণ বলেছে, তার মানে আমরা বলতে পারি দৈর্ঘ্যের শতকরা প্রসারণ সমান বলছে 1%। এটার মানেটা কি?
তো দৈর্ঘ্যের শতকরা প্রসারণ 1% মানে হচ্ছে ডেল্টা এল বাই এল ইন্টু 100 সমান হচ্ছে 1, যেখানে ডেল্টা এলটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি বলতে পারি বা দৈর্ঘ্যের প্রসারণ, ডেল্টা এল হচ্ছে দৈর্ঘ্যের প্রসারণ, আর স্মল এল যেটা সেটা হচ্ছে দৈর্ঘ্য শুধু, বা এটাকে আমরা বলতে পারি প্রাথমিক দৈর্ঘ্য। এটা হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্য। তো আমাদের চেয়েছে অনুদৈর্ঘ্য বিকৃতি কত। তো আমরা দেখতে পেয়েছি যে অনুদৈর্ঘ্য বিকৃতির সংজ্ঞা হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন বা প্রাথমিক দৈর্ঘ্য। তার মানে এটাই হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে আমরা বলতে পারি অনুদৈর্ঘ্য বিকৃতি, সরি এটাকে এইভাবে না লিখে আমরা এইভাবে করতে পারি, ডেল্টা এল বাই এর মানটাকে বের করে নিই। তাহলে ডেল্টা এল বাই এল সমান হবে 1/100, অর্থাৎ ডেল্টা এল বাই এল হবে 0.01। এই ডেল্টা এল বাই এল এটাই হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি। অনুদৈর্ঘ্য বিকৃতি সমান হবে 0.01, এটা হচ্ছে অ্যান্সার। এবার আমরা দেখব কোন অপশানটার সঙ্গে এটা ম্যাচ করছে। তো দেখতে পাচ্ছি এটা এই অপশানের সঙ্গে কিন্তু ম্যাচ করে যাচ্ছে। কোশ্চেন নাম্বার 33 এর এই অপশানের সঙ্গে মিলে যাচ্ছে। এরপরে 34 নম্বরটা কি বলছে? 34 নম্বর কোশ্চেন বলছে একটি তারের উপাদানের পয়জন অনুপাত 0.5 মানে হাফ। কোনো প্রযুক্ত বলের ক্রিয়ায় তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 4% হ্রাস পেলে দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে? তো আমরা দেখি তাহলে এটা কীভাবে করতে পারি। 34 নম্বর কোশ্চেনে বলছে যে একটা তার আছে, ধরছি একটা তার আছে, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ আর তারের দৈর্ঘ্য হচ্ছে এল। তো এবার যদি আমরা তারের আয়তন বের করি তাহলে কি হবে? তাহলে লিখতে পারবো তারটির আয়তন ভি সমান হচ্ছে ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, এটা। এবার আমরা তারটাকে লম্বা করলে কি হয়, এলও পাল্টাবে এও পাল্টাবে। তো আমরা এখানে শতকরা ত্রুটি যেভাবে বের করেছিলাম আমাদের প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে ভৌতরাশি এবং তার পরিমাপ, এখানেও আমরা সেইভাবে কাজটা করব। তো এখানে আমরা এটাকে 3টা ভেরিয়েবল ভাবতে পারি। তাহলে এখানে লিখতে পারবো শতকরা আয়তনের যে ত্রুটি হবে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি, আর ক্ষেত্রফলের যতটা ত্রুটি হবে ওটাকে এইভাবে লিখতে পারি এ বাই এ প্লাস ডেল্টা এল বাই এল। কারণ এটার পাওয়ার 1 আছে তো 1 সামনে গেল, এটার পাওয়ার 1, তো এইভাবে লিখতে পারি 1 × 1 করে, কারণ যত পাওয়ারে থাকবে সেটা সামনে ইন্টু ডেল্টা এ বাই এ, এল এর পরে যা থাকবে সেটা। যাক, এবার যেহেতু মনে রাখতে হবে যে সিগমার মান যদি হাফ হয় তাহলে সাধারণত আয়তনের কোনো পরিবর্তন হয় না। এই যে এখানে বলে দিচ্ছে 34 নম্বর কোশ্চেন বলছে পয়জন অনুপাত হাফ 0.5। তো এখানে আয়তনের কোনো বিকৃতি কিন্তু হবে না, যেটা আমরা এর আগের 2-একটা কোশ্চেনে দেখতে পেয়েছিলাম। ফলে এখানে আয়তনের কোনো বিকৃতি হবে না, তার মানে এটা হয়ে যাবে 0। এই ডেল্টা ভি বাই ভি এর মান 0। তাহলে আমরা লিখতে পারবো বাকিটা ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা এল বাই এল। আমরা এটাকে এভাবে লিখতে পারি ডেল্টা এ বাই এ, ওই পক্ষে 100 দিয়ে গুণ করতে পারি, তাহলে পেয়ে যাব শতকরা কতটা ত্রুটি হবে। এবার কোশ্চিনে বলা আছে ডেল্টা এ বাই এ মানে ক্ষেত্রফল পরিমাপে 4% হ্রাস বলছে ক্ষেত্রফলটা তারটির। তাহলে আমরা বলতে পারি যে এটা 4% হ্রাস মানে -4 আর +4 হয়ে যাবে। অতএব অ্যান্সার হচ্ছে এই পুরোটার মান হচ্ছে -4%, আর একটা মাইনাস মানে হচ্ছে প্লাস।
তাহলে ডেল্টা এল বাই এল ইন্টু 100 হচ্ছে +4%, কারণ এটা -4, হাফ মানে -4 আর মাইনাস হচ্ছে +4%। এটা হচ্ছে অ্যান্সার। তার মানে পয়জন অনুপাত যদি হাফ হয় তাহলে দৈর্ঘ্য ক্ষেত্রফল যতটা কমবে, যত পার্সেন্ট, দৈর্ঘ্য কিন্তু ঠিক অত পার্সেন্ট বৃদ্ধি পাবে। তো অপশন ডি এর সঙ্গে ম্যাচ করছে, অপশন ডি। তো আমাদের কোশ্চেন নম্বর 34টা হয়ে গেল। এরপরে আছে কোশ্চেন নম্বর 35, কিন্তু এটার সমাধান এই হিন্টের মধ্যে কিন্তু দেওয়া আছে, ফলে এই সম্পর্কে এখন আর আলোচনা কিন্তু করা হবে না। কারণ সমান দৈর্ঘ্য সমান প্রতিরোধে দুটি তার দ্বারা একটি বস্তু ঝুলানো আছে, তার দুটি ইয়াং গুণাঙ্ক এত এত, তাহলে তুল্য ইয়াং গুণাঙ্কের মান কত? মানে এটা বলতে চাইছে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য ইয়াং গুণাঙ্ক কত, এবং এটার সমাধান কিন্তু এখানে করে দেওয়া আছে কোটা। তো ফলে এখানে বলার খুব একটা দরকার মনে হয় নাই, আর নাহলে একটু আমি অন্যভাবে একটু বলে দিচ্ছি। তো 35 নম্বর কোশ্চেনে যেটা বলছে যে দুটি তারের মাধ্যমে একটা বস্তুকে ঝুলানো আছে। তো এখানে দেখতে পাচ্ছি এখানে একটা তার আছে, এখানে আরেকটা তার আছে, এর মাধ্যমে একটা বস্তুকে ঝুলানো আছে। তো এখানে বলছে এই তারটার ইয়াং গুণাঙ্ক y1 আর এটার ইয়াং গুণাঙ্ক y2। আর কি বলছে যে এই তারগুলো দেখতে হয় কীরকম, মানে দৈর্ঘ্যটাও সেম। তো বলতে পারি এর দৈর্ঘ্য যদি এল হয়, এরটাও এল। যদি এর ক্ষেত্রফল এ হয়, তাহলে এই তারেরও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিন্তু এ, এগুলো বলা আছে কোশ্চেনে। তো বলছি দুটো তারের ইয়ং গুণাঙ্ক y1 y2 যদি হয়, তাহলে এই দুটো তারের বলছে তুল্য ইয়ং গুণাঙ্কটা কত হবে। তো আমরা একটু আগেই দেখলাম যে তুল্য বের করতে গেলে যেটা করতে হবে যে দুটো তারের বদলে একটা তার বসাতে হবে, এবং সেই তারটার ডাইমেনশন কিন্তু একই রকম থাকতে হবে। অথবা আরেকটা উপায় আছে যে আমাদেরকে প্রথমে যে দুটো তার তাদেরকে স্প্রিং হিসেবে ভাবতে হবে, এবং প্রতিটা স্প্রিংয়ের স্প্রিং বল ধ্রুবক লিখতে হবে। লেখার পর দুটোর মিলিত স্প্রিং বল ধ্রুবক লিখতে হবে। তো আমরা এখানে প্রথমে এই তারটার y1 যেটা ইয়ং গুণাঙ্ক, y1 ইয়ং গুণাঙ্ক বিশিষ্ট, সেটা বেশি কিছু না লিখে আমরা এইভাবে বলতে পারি যে এই দুটো তার তো একসঙ্গে আছে, তো আমরা প্রথমে তার দুটোকে পৃথক পৃথকভাবে নিচ্ছি। তাহলে প্রথম তারটা এরকম, তারপরে তারটা এরকম। তাহলে আমরা কী করলাম, তার দুটোকে ফ্রি করে দিলাম। এবার এটাকে স্প্রিং হিসেবে মনে মনে ভাবতে হবে যে এটা স্প্রিং। তো এবার যদি দেখি এর দৈর্ঘ্য এল, কারণ এই যে বলাই আছে, আর ক্ষেত্রফল হচ্ছে এ, এরও দৈর্ঘ্য এল, ক্ষেত্রফল হচ্ছে এ, আর ইয়াং গুণাঙ্ক তো বলাই আছে y1, এর ইয়াং গুণাঙ্ক y2। তাহলে আমি এর স্প্রিং বল ধ্রুবক যদি লিখি এটার, অর্থাৎ আমরা এখানে প্রথম যে তারটা নিয়েছি সেটা হবে y1 মানে y1a বাই এল, আর এই সেকেন্ড তারটার স্প্রিং বল ধ্রুবক k2 সমান হচ্ছে y2a বাই এল। তো আমাদের যখনই একাধিক তার বা একাধিক দণ্ডের ক্ষেত্রে তুল্য ইয়াং গুণাঙ্ক বের করতে বলবে, প্রথমে ওদেরকে পৃথক পৃথকভাবে ওদের স্প্রিং বল ধ্রুবকগুলোকে বের করে নিতে হবে। বের করলাম, এবার ওদেরকে যুক্ত অবস্থায়, এই এটা হচ্ছে যুক্ত অবস্থায়, কারণ এটা প্লাস এটা মিলে এটা বানিয়েছি। এবার এই যুক্ত অবস্থায় এই দুটোর মিলিত স্প্রিং বল ধ্রুবক কত সেটা বের করব। তো এখানে কত বলা মুশকিল, তো এখানে ধরে নিতে হবে, এটাই আমাদের চেয়েছে। ধরে নিচ্ছি তুল্য স্প্রিং বল ধ্রুবক। তাহলে এটা কী হবে, এটাকে কে বললাম। এবার কে এর ফর্মুলাটা কী হবে সেটা দেখতে হবে। বল ধ্রুবক এবং ইয়াং গুণাঙ্ক, তাহলে স্প্রিং বল ধ্রুবকটা কে, এবং লিখতে হবে ইয়াং গুণাঙ্ক, কারণ আমাদের অ্যাকচুয়াল চেয়েছে ইয়াং গুণাঙ্ক, সেটা হচ্ছে ওয়াই। তাহলে আমরা লিখতে পারবো স্প্রিং বল ধ্রুবক কে সমান ওয়াই এফ
তো কে বের করার ফর্মুলা ওয়াই এ, তো এখানে ওয়াইটা ওয়াই আছে, কারণ দুটোর মিলিত যেটা ইয়ং গুণাঙ্ক সেটা ওয়াই ধরছি। এরপরে এরিয়া ধরতে হবে। সমস্যা হলো এরিয়া এখানে দুটো আছে, তো কোনটা নেব? তো সেটার জন্য এখানে চোখ রাখতে হবে, উপর থেকে দেখতে হবে এটাকে। তাহলে উপর থেকে যদি দেখি তাহলে এই যে এরিয়া, প্রস্থচ্ছেদের এরিয়া, এটাও দেখতে পাবো, আবার এখানকার প্রস্থচ্ছেদের এরিয়া এটাও দেখতে পাবো। তার মানে এখানে উপর থেকে দেখলে দুটো এরিয়া দেখতে পাবো, এখানে লিখতে হবে 2a। এবার উপর থেকে যখন দেখবো তখন লেন্থ কত দেখতে পাবো? এখানে পাবো একটাই, এল। বা এটাকে এভাবে ভাবতে পারি যে দুটো তারকে আমরা এইভাবে জয়েন করব। এরকম একটা তার আছে, এই তারটাকে এইভাবে আঁকলাম, এটাকে আমরা অনেকটা চোঙের মতো করে আঁকলাম। এবার এই তারটাকেও এখানে আনবো এবং এটাকে পাশাপাশি জয়েন করে দেবো। তো পাশাপাশি যদি এটাকে করা হয় তাহলে যে নতুন তারটা তৈরি হবে তার দৈর্ঘ্য কি ডবল হবে? না, এলই থাকবে, কারণ আমরা এখানে তারটাকে পাশাপাশি জয়েন করছি। যদি তারটাকে আমরা মুখোমুখি যদি জয়েন করতাম বা একটা প্রান্তের সঙ্গে আরেকটা প্রান্ত যদি জয়েন করতাম, মানে এরকমভাবে যদি এইভাবে জয়েন করতাম তাহলে সেই ক্ষেত্রে এলটা 2l হয়ে যেত। কিন্তু আমরা এখানে সমান্তরাল মানে এই দুটোকে পাশাপাশি জয়েন করছি, কিন্তু এরিয়াটা কিন্তু ডবল, কারণ এখানে দুটো এরিয়া দেখতে পাচ্ছি 2a, কিন্তু এখানে এরিয়া হবে সিঙ্গল। তার মানে দুটো তারকে শ্রেণীর সমবায়ে যুক্ত করলে দেখতে এরকম, লিখে দিচ্ছি এখানে, এটা হচ্ছে দুটি তারের শ্রেণী সমবায়। আর যখন দুটো তারকে পাশাপাশি যুক্ত করব তখন সেটা হবে সমান্তরাল সমবায়। এবং সমান্তরাল সমবায়ে এরিয়া ডবল হয়ে যাচ্ছে, দৈর্ঘ্যটা কিন্তু একই থাকছে। আর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে দৈর্ঘ্য ডবল, এরিয়া একই। তো এখানে হচ্ছে সমান্তরাল সমবায়, তাহলে এরিয়াটা ডবল কিন্তু দৈর্ঘ্যটা একই থাকবে। এবার সমান্তরাল সমবায়ে দুটো স্প্রিংকে যুক্ত করলে সেই ক্ষেত্রে যে তুল্য স্প্রিং বল ধ্রুবক হবে সেটা হচ্ছে কে ইকুয়াল টু কেন প্লাস কে টু। তাহলে আমি লিখতে পারি এখানে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে লেখা যায় তুল্য স্প্রিং বল ধ্রুবক কে ইকুয়াল টু কে ওয়ান প্লাস কে টু। এই মানগুলোকে আমরা এখান থেকে এখানে লিখে দেব। তাহলে কে সমান হবে 2ya বাই এল, আর কে ওয়ান সমান হবে y1a বাই এল প্লাস y2a বাই এল। কারণ দেখতে পাচ্ছি এটা হচ্ছে কে ওয়ানের মান, এটা বসাবো, এটা বসাবো, আর এটা বসাবো, তিনটা। এরিয়া এ কেটে গেল, তাহলে এখানে থাকবে 2y ইকুয়াল টু y1 প্লাস y2। তাহলে y সমান হচ্ছে y1 প্লাস y2 বাই 2। এটা হচ্ছে দুটি তারের তুল্য ইয়ং গুণাঙ্কের মান, যেটা অপশন বি এর সঙ্গে মিলে যাবে, অপশন। এরপরে 36 নম্বর কোশ্চেনটা দেখব। 36 নম্বরে বলছে যে এক এল দৈর্ঘ্যের একটি মোটা দড়ির এক প্রান্তে এক প্রান্তে একটি দৃঢ় অবলম্বন থেকে ঝোলানো আছে, ঘনত্ব এত, ইয়ং গুণাঙ্ক এত, দড়িটির নিজস্ব ওজনের জন্য দৈর্ঘ্য বৃদ্ধি। তো দড়িটির নিজস্ব ওজনের জন্য যে দৈর্ঘ্য বৃদ্ধি হবে সেটার ফর্মুলা আমাদের এর আগের যে কোশ্চেনগুলো করলাম সেখানে বের করা হয়েছে। সেটা হবে ভরহীন তারের যে দৈর্ঘ্য বৃদ্ধি হয় তার অর্ধেক। তো ফলে এটা আমরা ডাইরেক্ট লিখে নেব। ওখানে লিখি ভারী দড়িটির নিজের ওজনের জন্য দৈর্ঘ্য বৃদ্ধি। তো যেটা বললাম এটার মান হবে ভরহীন কোনো দড়ি বা তারের সঙ্গে একটা এম ভরকে ঝুলিয়ে দেওয়া হলে যে দৈর্ঘ্য বৃদ্ধি হয় সেটার ফর্মুলা হচ্ছে এরকম। তো এটা আমরা একটু বের করে নিই। তো এটা দৈর্ঘ্য বৃদ্ধি, এটাকে এক্স নাম দিলাম। এটা হবে হাফ ইন্টু ভরহীন
দড়ির সঙ্গে একটা এম ভরের যুক্ত করার ফলে দৈর্ঘ্য বৃদ্ধি। এটা আমরা অনেকভাবে করেছি, ফলে এটাকে বিস্তারিতভাবে বলছি না। এবং এটার মান কত হবে? এটার মান আমরা এখান থেকে বের করতে পারি। এম গুণাঙ্ক ওয়াই মানে হচ্ছে পীড়ন বাই বিকৃতি। এখান থেকে লিখতে পারবো এফ এল বাই এ স্মল এল। তাহলে এখান থেকে স্মল এল এর মান যদি কোনাকুনি গুণ করে বের করি, এখান থেকে স্মল এল এর মানটা, তাহলে এটা হবে এফ এল বাই ওয়াই এ। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধির ফর্মুলা হচ্ছে এফ এল বাই 2 এবার এফটাকে কি লিখতে পারি? এটা একটা বল, তো আমরা ওজনকে বল বলতে পারি। এফ এই জায়গাতে এমজি এল। আবার এমকে আরও ভাঙতে পারি ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য ইন্টু ঘনত্ব, এটা ভর। কারণ এল হচ্ছে আয়তন, মানে যে তারটা বা যে দড়িটা নেবো তার আয়তন। কারণ এখানে যদি এরকম দড়িটা এরকম, তার এরিয়া এ আর দৈর্ঘ্য এল ইন্টু জি এল বাই 2 এখান থেকে এ ক্যান্সেল, তাহলে আসছে রো জি এল স্কোয়ার বাই 2। এটা হচ্ছে অ্যান্সার, যেটা অপশান বি এর সঙ্গে ম্যাচ করবে। এরপর হচ্ছে 37 নম্বর কোশ্চেন। তো 37 নম্বর কোশ্চেনে কী বলা আছে? 37 নম্বর কোশ্চেনে বলছে এখানে যে প্রথমে স্মল আর প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ ক্যাপিটালের প্রাথমিক দৈর্ঘ্য বিশিষ্ট একটি তারের এল পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটানো হলো। দ্বিতীয় ক্ষেত্রে এই একই পথ তৈরি এত ব্যাসার্ধের একটি তারের এত দৈর্ঘ্য ঘটানো হলো। প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে দুটি তারের প্রতি একক আয়তনে সঞ্চিত স্থিতিশক্তির অনুপাত কত? 37 নম্বর কোশ্চেনে যেটা বলছে যে দুটো তার আছে, তো একটা তার রয়েছে আর ব্যাসার্ধ এল দৈর্ঘ্য, আর বলছে তারটার যে দৈর্ঘ্য বৃদ্ধি হবে সেটা এটা ক্যাপিটাল এল দৈর্ঘ্য, আর দৈর্ঘ্য বৃদ্ধি যেটা হবে সেটা স্মল এল। আরেকটা তার আছে যার ব্যাসার্ধটা ডবল আর দৈর্ঘ্যটা হচ্ছে ডবল, এরকম টাইপের। ব্যাসার্ধ দ্বিগুণ, দৈর্ঘ্যটা দ্বিগুণ, আর এর যে দৈর্ঘ্য বৃদ্ধি হবে এটা হচ্ছে দ্বিগুণ 12। তো বলছে উভয় তারে সঞ্চিত একক আয়তনে সঞ্চিত স্থিতিশক্তির অনুপাত কত? তো আমরা জানি যে কোনো তারে সঞ্চিত স্থিতিশক্তির অনুপাত, তো আমরা লিখি তারে সঞ্চিত স্থিতি শক্তির অনুপাত, আগে মানটা লিখে নিই। তো কি হবে? এটাকে আমি ইউ দিয়ে লিখছি, এটা হবে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। এবার আমরা এখান থেকে মানগুলো বসাবো। তো পীড়ন বের করার ফর্মুলা হচ্ছে এটা করতে পারি, অথবা একটা উপায় আছে, সেটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার লিখতে পারি। ওখান থেকে বলে ডাইরেক্ট হয়ে যেত। এটা একটা ফর্মুলা, আরেকটা ফর্মুলা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। তো আমরা স্প্রিং হিসেবে ভেবে করতে পারি কে এক্স স্কোয়ার। অতএব আমরা যদি মানটা বসিয়ে দিই কে এর, সেটা হবে ওয়াই এ হাফ এল ইন্টু এক্স স্কোয়ার। এই সূত্রটা আমরা দুটো তারের ক্ষেত্রে দুবার অ্যাপ্লাই করব।
একবার ছোটো তারটার ক্ষেত্রে একবার বড়টার ক্ষেত্রে দুবার লিখব। তো আমরা এখন লিখছি ছোটো তারটার জন্য। তাহলে ছোট তারের ক্ষেত্রে একক আয়তনে সঞ্চিত স্থিতি শক্তি U1, তো এটা হবে হাফ। ওয়াই তো সেম, কারণ একই রকম পদার্থ দিয়ে দুটো তারকে তৈরি করা হয়েছে। ক্ষেত্রফলটা এটা হবে এই রেডিয়াস আর, তার মানে এটা হয়ে যাবে পাই আর স্কোয়ার, যেহেতু রেডিয়াস আর। আর বাই হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য এল, তাহলে এখানে এল বসবে, এখানে নিচে এল। আর দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল, তাহলে এখানে বসাবো দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল স্কোয়ার, 1 নম্বর ইকুয়েশন। একই রকমভাবে লিখবো বড় তারটির ক্ষেত্রে, বড় এবং মোটো তারটির ক্ষেত্রে। বড় তারের ক্ষেত্রে সঞ্চিত স্থিতি শক্তি, এবং এটা একক আয়তন, কিন্তু সেটা আমি লিখছি না। হাফ ইন্টু ওয়াই একই থাকবে, কারণ দুটো তার একই পথ দ্বারা তৈরি। এবার ক্ষেত্রফল, এটা রেডিয়াস 2r, তাহলে ক্ষেত্রফলটা এখানে হবে পাই 2r এর স্কোয়ার বাই দৈর্ঘ্য কত 12, এখানে দৈর্ঘ্য হবে 12, আর দৈর্ঘ্য বৃদ্ধি 12 স্কোয়ার, 12 তার স্কোয়ার। এটা হবে 2 নম্বর। এবার 1কে 2 দিয়ে ভাগ করে দেবো, অতএব 1/2 করে পাই U1 বা U2। তাহলে মানগুলোকে যদি লিখি, তাহলে আমি আর সম্পূর্ণটা লিখছি না, কারণ বাই করলে হাফ হাফ কেটে যাবে, ওয়াই পাই কেটে যাবে। এখানটা থাকবে শুধু 2, মানে 4 থাকবে নিচে। আচ্ছা, লিখিয়ে দিচ্ছি হাফ ওয়াই পাই আর স্কোয়ার এল স্মল এল স্কোয়ার, আর নিচে হবে হাফ ওয়াই, এটা হয়ে যাবে 4 পাই আর স্কোয়ার, দৈর্ঘ্য হয়ে যাবে 12, আর এটা হয়ে যাবে 4 স্কোয়ার। তাহলে হাফ হাফ, এটা 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 এল ক্যান্সেল। তাহলে কি কি থাকছে এখানে? তো এটা 4 4 মানে 16, এখানে কোথাও মনে হচ্ছে এটা মিস্টেক ফেল মনে হচ্ছে। একক আয়তনে স্থিতিশক্তি, তাহলে তখন হাফ এল স্কোয়ার 12, ঠিকই তো করছি। তো এখানে আমাদের একটু মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে যে এই যে সূত্রটা রয়েছে হাফ কে এক্স স্কোয়ার, এটা হচ্ছে সমগ্র আয়তনে সঞ্চিত শক্তি। তো যে তারে সমগ্র আয়তনে সঞ্চিত শক্তির ফর্মুলা হচ্ছে এটা হচ্ছে একক আয়তনে, এটা আমি লিখছি না এখন, বাদ। হাফ কে এক্স স্কোয়ার, তো এটা হচ্ছে সমগ্র আয়তনে, কিন্তু আমাদের চেয়েছে একক আয়তনে। তাহলে কি করতে হবে, এটাকে আয়তন দিয়ে ভাগ করতে হবে এটাকে, তাহলে পাবো একক আয়তনে। তার মানে এখানে যতগুলো বেরিয়েছে সমগ্র আয়তনে, এটা হচ্ছে সমগ্র আয়তনে সঞ্চিত শক্তি, আর এটাও হচ্ছে সমগ্র আয়তনে সঞ্চিত স্থিতিশক্তি, কিন্তু আমাদের লাগবে একক আয়তনে। তো ফলে যেটা করতে হবে যে এটাকে আয়তন দিয়ে ভাগ, এটাকে কোন আয়তন দিয়ে ভাগ, এটা আমরা যে তারের ক্ষেত্রে লিখবো, যেমন এর আয়তন দিয়ে ভাগ। তো এর আয়তনটা কত যদি আমরা লিখি, আয়তন হবে ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার ইন্টু দৈর্ঘ্য এটা, আর এর আয়তন পাই 2r এর স্কোয়ার ইন্টু 12। এই মানগুলো দিয়ে এই U1 U2কে ভাগ করতে হবে, তাহলে সঠিক অ্যান্সারটা আসবে। তো এখানে আমাদের এখানে ক্যালকুলেশনটা অনেক বড় হয়ে যাবে, তো এটাকে ছোট করার কোনো উপায়? আমরা কাজ করতে পারি, এটাকে এইভাবে না করে আমরা একটু অন্যভাবে জিনিসটা করছি, মানে এই পর্যন্ত ঠিক আছে, আমরা এটাকে এইভাবে না গিয়ে এভাবে এখান থেকে করলেও হবে, কিন্তু একটু বড় হয়ে যাবে ক্যালকুলেশনটা। তো আমরা ওই জন্য অন্যভাবে এখান থেকে একক আয়তনে সঞ্চিত স্থিতিশক্তির মানটা বের করব।
লাস্ট যেটা আমাদের বেরিয়েছিল সেটা হচ্ছে সমগ্র আয়তনে সঞ্চিত স্থিতিশক্তি। এর ফর্মুলা হচ্ছে হাফ, এটাকে আমি ইউ দিয়ে লিখছি, হাফ ওয়াই এ এক্স স্কোয়ার বাই এল থিটা। এটা হচ্ছে সাধারণ ফর্মুলা। এবার এই ফর্মুলাটাকে আমরা একক আয়তনের ক্ষেত্রে লিখব। তাহলে একক আয়তনে সঞ্চিত স্থিতিশক্তি। তাহলে যেটা করতে হবে, এটাকে আমি অন্য নাম দিয়ে দিচ্ছি, ইউটাকে নাম দিয়ে দিচ্ছি, এটাকে ডাব্লু নাম দিয়ে দিলাম, ইউ বাই ভি। তো ইউ এর মানকে ভি দিয়ে ভাগ, মানে আয়তন দিয়ে ভাগ, তারের আয়তন দিয়ে। তো আমরা এক কাজ করতে পারি, হাফ ওয়াই এ এল এক্স স্কোয়ার বাই আয়তন কত হবে, ক্ষেত্রফল ইন্টু উচ্চতা বা দৈর্ঘ্য। এখান থেকে এ ক্যান্সেল, তাহলে আসবে কত, হাফ এক্স স্কোয়ার বাই এল স্কোয়ার। এটা হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তির রাশিমালা। এই সূত্রটা আমরা যে দুটো তার দেওয়া আছে তাদের জন্য লিখব। তো আমরা প্রথমে এই ছোট তারের জন্য লিখি। তো ব্যাসার্ধ আর দৈর্ঘ্য এল, ছোট তারের জন্য, তারটির জন্য একক আয়তনে সঞ্চিত স্থিতিশক্তি, এটাকে W1 বলছি, হাফ। তো ছোট তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত, স্মল এল, আর ছোট তারের হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য ক্যাপিটাল এল। তাহলে এখানে হবে স্মল এল স্কোয়ার, এক্স এর জায়গাতে স্মল এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল স্কোয়ার। এটা 1 নম্বর সমীকরণ। একই রকমভাবে আমরা বড় তারটার ক্ষেত্রে লিখব। বড় তারের ক্ষেত্রে একক আয়তনে সঞ্চিত স্থিতিশক্তি W2 হাফ। এবার বড় তারের ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি কত দেখতে পাচ্ছি 12, আর বাই হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য 12। তাহলে এখানে হবে 2L বাই হবে 2 ক্যাপিটাল এল তার স্কোয়ার। এটাকে একটু যদি সিম্পলিফাই করি তাহলে এটা হবে হাফ স্মল এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল স্কোয়ার, 2 নম্বর। এবার 1কে 2 দিয়ে ভাগ করব, তো এটা হবে W1 বাই W2। দেখতে পাচ্ছি দুটো একই রকম, তার মানে দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে। এটা তাহলে কত হবে, W1 বাই W2 হবে 1/1, মানে 1:1, যেটা ডি অপশনের সঙ্গে ম্যাচ করবে। এরপরে আমাদের আরেকটা আছে লাস্ট 38 নম্বর। 38 নম্বরে কি বলছে, একটি রবার ব্যান্ডের এক্স পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ করা হলে ব্যান্ডটিতে উৎপন্ন উত্তানক বলের মান এত, এই ধ্রুবক রবার ব্যান্ডে এর পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ করতে গেলে কত কার্য করতে হবে। তার মানে বল দেওয়া আছে, দিয়ে বলছে এল পরিমাণ দৈর্ঘ্য বাড়াতে গেলে কত কার্য করতে হবে। এবার দেখতে পাচ্ছি বলটা এক্স ডিপেন্ডেন্ট, তার মানে সরণ যত বাড়বে তত বল বাড়বে। তার মানে বলটা হচ্ছে এখানে ভ্যারিয়েবল, আর বল যদি ভ্যারিয়েবল বা পরিবর্তনশীল হয় তাহলে কার্য বের করতে গেলে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এখানে ইন্টিগ্রেশনের সাহায্যে কার্য বের করতে হবে। তো 38 নম্বর যে কোশ্চেনটা আছে, তো এখানে করে নিচ্ছি।
38 নম্বর। তো লিখতে পারি রবার ব্যান্ডের এল দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাতে কার্য। তো এখানে ইন্টিগ্রেশন করতে হবে, এবং কী জন্য করতে হবে সেটা বললাম, কারণ হচ্ছে এফটা হচ্ছে ভ্যারিয়েবল বা এফটাকে পরিবর্তনশীল করতে পারি। আর 0 থেকে এল কেন? কারণ এল পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাবো। এল এর মানটা কত? এক্স প্লাস বি এক্স স্কোয়ার, এক্স প্লাস বি এক্স স্কোয়ার ডিএক্স। এটা ইন্টিগ্রেশনের মান কত হবে? এক্সের ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই 2 আর এক্স স্কোয়ারে হচ্ছে 3/3। এবার লিমিট বসাতে হবে 0 থেকে এল। তাহলে এক্সের জায়গাতে একবার এল বসবে, তাহলে হবে এল স্কোয়ার বাই 2 বি এল কিউব বাই 3। এটা এক্সের জায়গাতে একবার এল, মাইনাস এক্সের জায়গাতে 0, তো এখানে 0 বসালে পুরোটা 0, এখানে 0 বসালে পুরোটা 0, তাহলে মাইনাস হবে 0। তাহলে অ্যান্সার হচ্ছে এ এল স্কোয়ার বাই 2 প্লাস বি এল কিউব বাই 3, যেটা অপশান সি এর সঙ্গে ম্যাচ করছে। এই সি, অ্যান্সার হবে অপশান সি।